আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেলেন্স বাংলাদেশের আজকের কর্পোরেট টক শো। এবং আমাদের এই নিয়মিত কর্পোরেট টক শোতে প্রত্যেক শোতে কিন্তু হাজির হচ্ছে প্রতিদিন কর্পোরেটের নতুন নতুন ব্যক্তিত্ব, যারা কিনা তাদের স্ব সেক্টরে নিজেকে খুব দারুণ উচ্চতায় নিয়ে গেছেন। আজকের কর্পোরেট টক শোতে আমাদের সাথে উপস্থিত আছেন খুব চমৎকার একজন ব্যক্তিত্ব, জনাব আশিক ইকবাল, যিনি কাজ করছেন ডিরেক্টর বিজনেস লিড হিসেবে ব্যাকপ্যাচ পেয়ার স্টারকম গ্রুপ, এবং পাশাপাশি এমআইবির শুরু থেকেই যার পথযাত্রা, একদম শুরু থেকে যিনি কাজ করে যাচ্ছেন এবং বর্তমানে আছেন সেন্ট্রাল এক্সিকিউটিভ বডি মেম্বার হিসেবে। আমি ওয়েলকাম করছি আমাদের আজকের শোয়ের গেস্ট আশিক ইকবাল ভাইয়াকে। ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। এবং কেমন যাচ্ছে আসলে, আপনি একটা সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশের কর্পোরেটের যেই জায়ান্ট বিগ বিগ কোম্পানিগুলো আছে কিংবা এমএনসিগুলো যেগুলো আছে সেগুলোর সাথে আপনি যুক্ত ছিলেন, এবং এর পরবর্তীতে আপনি নিজেকে প্রতিনিয়ত নিজের গ্রোথ নিয়ে কাজ করেছেন, এবং আজকে আপনি যে পর্যায়ে আছেন সেই পর্যায় থেকে আপনার কি মনে হয় যে আসলে লাইফের যে সাকসেস, সেই সাকসেসটুকু কি আপনি পেয়ে গেছেন, নাকি এখনও সেই সাকসেসের সন্ধানে আছেন? অনেক ধন্যবাদ। প্রথমত হচ্ছে এত চমৎকার একটা আয়োজনের জন্য এক্সেলেন্স বাংলাদেশকে এবং আপনাকে। আমি যদি বলতে চাই, আমার এটা খুব ছোট একটা জার্নি আমাদের জার্নির মধ্যে, এবং অনেক কিছু পেয়ে গেছি কিনা এটার উত্তর দেওয়ার মতো বয়স বা যোগ্যতা কোনো কিছুই আমার হয়নি, বিকজ অনেক কিছু করা বাকি আছে। কিন্তু হ্যাঁ, লেখাপড়া করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ে, যেটা আমার জীবনকে একটা নতুন দিকে নিয়ে গেছে। ভালো ব্র্যান্ডের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, যে ব্র্যান্ডগুলো ইটসেলফ অনেক বড়। বাংলালিংকে যখন ছিলাম, সেলসে কাজ করেছি, সার্ভিসে কাজ করেছি, দেন মার্কেটিংয়ে দীর্ঘদিনের পথ চলা, যেখান থেকে নিজেকে আরেকটু বড় করে গড়ার চেষ্টা করেছি, ভালো করে গড়ার চেষ্টা করেছি। সো এইভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে স্যামসাং যেটা আমাকে দিয়েছে, উদ্যোক্তা হিসেবে সফল বা ব্যর্থ সেটা বলবো না, কিন্তু সেটা আপেক্ষিক। কিন্তু উদ্যোক্তার জার্নি যেটা, সেই জার্নিটাতে অবস্ট্যাকলসগুলো জেনেছি, হার্ডেলসগুলো জেনেছি, সফলতা কিভাবে আনতে হয় সেই চেষ্টার কিছুটা স্টেপ সামনে গিয়েছি। আবারও কর্পোরেটে এসে এখানে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়া, বিকজ আমরা ট্রান্সফরমেশনটা দেখেছি একদম ট্রেডিশনাল মার্কেটিং এবং ট্রেডিশনাল ওয়ার্ক স্পেস থেকে কীভাবে আস্তে আস্তে ডিজিটালে সব কিছু ট্রান্সফর্ম হলো, এবং এই ট্রান্সফরমেশনই কিন্তু ডিজিটালাইজ যেই ব্যাপারটা, এটার কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিল, যেই ফেজটা কিন্তু এই পথ চলায় দেখা হয়েছে, এবং এই ডিজিটালাইজেশনের নেক্সট লেভেলে কিন্তু এখনও আমরা যাচ্ছি। এবং এমআইবির কথা আপনি যেহেতু বললেন, যে মার্কেটিংস ইনস্টিটিউট বাংলাদেশের 5 মিলিয়ন মার্কেটিং প্রফেশনাল, সেলস এবং মার্কেটিং প্রফেশনালের একটা কমন প্ল্যাটফর্ম। এটাও গত 8 বছর ধরে, এবার 8ম বছরে পা দিতে যাচ্ছে, 8 বছর ধরে কিন্তু এটা আমরা কন্টিনিউ করেছি। সো এখানে আস্তে 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 ইয়াং মার্কেটার্সদেরকে যুক্ত করা, ইন্ডাস্ট্রিকে অ্যাফিলিয়েট করা, নলেজ শেয়ারিং যেটা সবচেয়ে বড় ব্যাপার, এবং ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন অ্যাকাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড স্টুডেন্টস, এই কাজগুলো করা। সো এটা হচ্ছে সাংগঠনিক কাজ, আরেকটা হচ্ছে প্রফেশনাল কাজ। এবং আমি এখনও সাকসেসফুল হয়েছে এটা বলা একদম ধৃষ্টতা হবে, বিকজ এখন আমি শিখছি, আমি পড়ছি। বিকজ এই যেভাবে পৃথিবী সামনে আগাচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রির কাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে যদি নিজে ওগুলোতে অ্যাডাপ্ট না করি, আইদার আপনাকে জানতে হবে, শিখতে হবে, অথবা আপনাকে হচ্ছে পিছিয়ে পড়তে হবে, বিকজ চেঞ্জ ইজ দি অনলি থিং যেটা ঘটতে থাকে সবসময়, এবং বর্তমানে পরিবর্তনটা খুব দ্রুত আসছে। সো সেটা জানাটাও হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার, সে কাজটাও করছি। সো আমি বলবো যে সাফল্য ব্যর্থতা বলার সময় এখনও আসেনি, অনেক কিছু শেখার বাকি, অনেক কিছু করার বাকি। বাট এখানে এখনও যে হাঁটতে পারছি, প্রতিদিন একটা একটা করে স্টেপ সামনে দিতে পারছি, এটার জন্য আমি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি, যে এখনও সে ততটুকু করার ক্যাপাসিটি আমাকে দিয়েছে। খুব চমৎকার করে বললেন আসলে, একদম এত গুছিয়ে আপনি কথাগুলো বলছিলেন, আমি মুগ্ধ হয়ে শুনছি। কেননা আসলে এই যে বড় হওয়ার যে জার্নিটুকু, আপনারা যারা ইন্ডাস্ট্রিতে এত সিনিয়র, কিন্তু আপনারা এখনও এত ডাউন টু আর্থ, এবং আপনাদের মধ্যকার যে হাম্বলনেস,
এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে, কেননা আমরা তো এখনও শিখছি, আমরা মাত্র ঢুকেছি। সো সেই জায়গা থেকে ভাইয়া প্রশ্ন করবো, আমি তো শুরুতে সাকসেস দিয়ে শুরু করলাম, আপনার এই পুরো লাইফ স্টোরিতে অনেক স্ট্রাগলিং পিরিয়ড গেছে এবং আপনি যেহেতু একদম স্টার্টিং থেকে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে, এবং পরবর্তীতে আপনি ক্যারিয়ার কিভাবে স্টার্ট করলেন, কিংবা আমরা একটু আসলে জানতে চাই, কেননা জানতে চাই এই কারণে যে আমরা যারা ইউথ বা যারা ইয়াং প্রফেশনাল হিসেবে মাত্র জার্নি স্টার্ট করলাম, আমরা অনেকেই হোঁচট খাচ্ছি। আমরা জানি না যে আসলে কিভাবে স্টার্ট করব, বা কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা কিভাবে গিয়ে নিজেকে প্রেজেন্ট করব অ্যাকচুয়ালি। কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়তো আপনাদের এক্সপেরিয়েন্সেসগুলো শুনলে, আপনাদের স্ট্রাগলিং মোমেন্টগুলো যদি আমরা জানি, আমাদের জন্য মনে হতে পারে যে না, আমার লাইফ এটা নতুন না, আমরা হয়তো এটা স্টার্টিং, আমাদের গ্রোথের জন্য এই স্ট্রাগলিং পিরিয়ডটা প্রয়োজন। সো ভাই, একটু শুনতে চাইবো আপনার ক্যারিয়ারের একদম স্টার্টিং থেকে নিয়ে, বা আপনার যদি এমন কোনো স্টোরিজ থাকে যেটা আপনাকে ইন্সপায়ার করেছে আজকের এই জায়গাতে আসার জন্য। আপনার প্রথম প্রশ্ন যে আমার ডাউন টু আর্থ বা হাম্বল কিনা, এটা আমি বলতে পারবো না, এটা তো যারা আমাদের সাথে কথা বলবে। বাট এটা কিন্তু আমি শিখেছি পরিবার থেকে, আমার শিক্ষকদের কাছ থেকে, যারা অ্যাকচুয়ালি আমাকে বড় করেছেন এবং যাদের সাথে আমি কাজ করেছি। ফর্চুনেটলি আমি যারা আমার শিক্ষক ছিলেন এবং প্রফেশনাল ক্ষেত্রে যাদের সাথে আমি কাজ করেছি, তারা প্রত্যেকে অনেক ট্যালেন্টেড, অনেক গুণী মানুষ এবং প্রত্যেকে খুব হাম্বল মানুষ। সো যদি আজকে আমি সেটা একটু করার চেষ্টা করি, বা যদি আপনি বলে থাকেন, সেই সাফল্য আমার না, যারা আমাকে শিখিয়েছে অ্যাকচুয়ালি এই দাবিটা তাদের, আমার শিক্ষকদের, এবং যারা আমি যাদের কাছ থেকে প্রফেশনাল জীবনে কাজ শিখেছি, আমি কিছুটা হয়তো সেটা চেষ্টা করি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার জার্নি, হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। তখন আমাদের সময় যে চ্যালেঞ্জ ছিল যে আমরা যেই সেক্টরে লেখাপড়া করতাম সেই সেক্টরে আমরা কাজ পেতাম না। এখন সেটা পরিবর্তন হয়েছে, গত 1.5 দশকে সেটা অনেক বেশি পরিবর্তন হয়েছে। কিন্তু এখন হচ্ছে যে আমাদের সময় আমরা লেখাপড়া করতাম একটা সাবজেক্টে, কিন্তু সেই সাবজেক্টে সেই ট্র্যাকে কাজ করার সুযোগ পাওয়ার জন্য আমাদেরকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। আমিও সে অপেক্ষা করেছি। আমি শুরুতে মার্কেটিংয়ে কাজ শুরু করতে পারিনি, আমি কাস্টমার সার্ভিস দিয়ে কাজ শুরু করেছি, আমি সেলস এবং রিজিনাল কাজ করেছি, ট্রেড মার্কেটিংয়ে কাজ করেছি। সো আমাকে ডিফারেন্ট জার্নিতে যেতে হয়েছে, যেটা আমাকে পরিণত করেছে। তখন আমি দেশের বিভিন্ন জায়গাতে প্রান্তিক এলাকা পর্যন্ত কাজ করেছি, মানুষের সাথে কমিউনিকেট করেছি। আমি জানতে পেরেছি কোন এলাকার মানুষ কীরকম, তাদের ব্যবসায়িক চাহিদা কীরকম, তাদের জীবনযাপন কীরকম। এটা আমাকে জানতে সাহায্য করেছে। পরে যখন আমি মার্কেটিংয়ে কাজ করলাম, তখন আমি ন্যাশনাল লেভেল এক্সিকিউশনস নিয়েই কাজ করেছি, দেশের সংস্কৃতি নিয়ে কাজ করেছি, গান নিয়ে কাজ করেছি। সো অনেকভাবে আমাকে সেটা কাজ করার সুযোগ দিয়েছে। ক্রিকেট নিয়ে অনেক কাজ করেছি, এই সব কিছু করতে পেরেছি। আমি যে ব্র্যান্ডটার সাথে ছিলাম বাংলালিংকের, তো এরা কিন্তু তখন এইগুলো নিয়েই কাজ করতো। আমরা লোকাল কালচার, হেরিটেজ, ক্রিকেট, এবং পরবর্তীতে ডিজিটাল ট্রান্সফরমেশন, ডিজিটালাইজেশনের পুরো কাজটা, এই যে ইউথকে ডিজিটালে আসার জন্য তাদেরকে এনকারেজ করা, বিভিন্ন লাইক ইনকিউবেশনের মাধ্যমে হচ্ছে নতুনভাবে এসডিজিগুলোর সাথে সংশ্লিষ্টতা রেখে হচ্ছে নতুনভাবে আইডিয়েশন নিয়ে আসা, এই জার্নিগুলো, এবং পুরোর যে ট্রান্সফরমেশন, এই আমাদের ওয়েবসাইট, অ্যাপ, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এআর ভিআর প্রযুক্তি ব্যবহার করার থেকে শুরু করে একদম অ্যাপ ডেভেলপমেন্ট, ইউএক্স ইউআই ডেভেলপমেন্ট পর্যন্ত, এই যে পুরো জার্নিটা, এখানে আর প্রফেশনালভাবে নিজের কানেক্ট হওয়া, এখানে ইউথদেরকে কানেক্ট করা, সো এই পুরো জিনিসটা। আর এখন যেটা হচ্ছে এই ডিজিটাল যাত্রায় হচ্ছে আমরা আরও বেশি মানে প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে আমরা আরও বেশি কানেক্টিভিটি বাড়াচ্ছি। সো এখনকার যারা ইউথ, তাদের জন্য যেই সাজেশনটা আপনি বললেন, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে, যেমন আমি এখন পিআর ইন্ডাস্ট্রিতে কাজ করছি। সো পিআর কি? ইটস আ কম্বিনেশন অফ অল কাইন্ড অফ কমিউনিকেশন মিডিয়াম, যেটা মানুষ দেখে। এটা প্রিন্ট থেকে শুরু করে, টেলিভিশন থেকে শুরু করে, এখন ডিজিটালে এটা বিস্তৃত হয়েছে। সো বা মার্কেটিং কমিউনিকেশনও যদি কেউ কাজ করতে চায়, তাকে তার লেখাপড়া যেটা করছে সেটা করতে হবে। লেখাপড়া যেই সাবজেক্টেই করুক, প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এটা বিশ্ববিদ্যালয় লেভেলে অনার্সের জন্য আনতো না কোনো ইউনিভার্সিটি। তার মানে সেই যে সাবজেক্টটা পড়ছে সেটাকে গর্বের সাথে তাকে সাবজেক্টটাকে পড়তে হবে, এবং তাকে বিশ্বাস করতে হবে যে সে ভালো একটা লেখাপড়ার ট্র্যাকে আছে। কারণ অনেকে আছে যে আমি এই সাবজেক্ট পাই নাই, আমি এই সাবজেক্ট লেখাপড়া করে কি করব, এই চিন্তাটা ইয়াংস্টারদের মাথায় আসে, স্টুডেন্টদের মাথায় আসে। এইখান থেকে বের হয়ে যেতে হবে। যা পড়ছে, যেই 4টা বছর সময় দিচ্ছে অনার্সে, যে 1 বছর বা 2 বছর সময় দিচ্ছে মাস্টার্সে,
তাকে বিশ্বাস করতে হবে সে প্রপারলি পড়ছে এবং ওটা ভালো করে জানতে হবে। এটার পাশাপাশি চোখ কান খোলা রাখতে হবে যে বিশ্বে কি হচ্ছে বা তার সেই যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় সেই ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, বিকজ এইটা জানা, এটা আমরা এখন বলতে পারি, এটা তাকে জানতে হবে। আর সে যদি মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, কমিউনিকেশন নিয়ে কাজ করতে চায়, এখানে তো অনেকগুলো সেক্টর আছে, এখানে এটিএল আছে, এখানে বিটিএল আছে, এখানে ডিজিটাল আছে, সো মানে অনেক জায়গা আছে, হ্যাঁ, মিডিয়া আছে, মিডিয়া হিউজ। সো আমার যদি মিডিয়াতে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমি খবর দেখব প্রতিদিন, আমি খবর পড়ব, আমি দেখব যে একটা নিউজকে কীভাবে উপস্থাপন করা হয়, আমি সেটাকে লিখতে পারি কিনা। যদি আমার বিটিএল নিয়ে কাজ করার থাকে তাহলে আমি দেখব ডিরেক্ট কনজিউমার এঙ্গেজমেন্ট কী, হোয়াট ইজ ডিরেক্ট কনজিউমার এঙ্গেজমেন্ট, এটাতে কিভাবে অ্যাক্টিভেশন অর্থাৎ ওয়ান টু ওয়ান কাস্টমারের সাথে কমিউনিকেট করা যায়, কীভাবে এটা ডিজিটাল ইন্টিগ্রেট করা যায়, একটা ইভেন্টসের মাধ্যমে আমি কি মেসেজ আমার অডিয়েন্সকে বা আমার টার্গেট কাস্টমারকে পৌঁছাচ্ছি। সে যদি এটিএল মিডিয়াম নিয়ে কাজ করতে চায় তাহলে দেখতে হবে এটিএল জিনিসগুলো কীভাবে প্রেজেন্ট করা হয়। ডিজিটাল নিয়ে কাজ করতে চাইলে ডিজিটাল এরা হ্যাজ বিকাম হিউজ এবং ভ্যাস্ট এবং এটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে। একটা জিনিস আমি অনুরোধ করবো যেন না করার, এআই খুব ভালো ভালো জিনিস আমাদেরকে দিচ্ছে, এই জেনারেটিভ এআই থেকে অনেক কিছু আমরা দেখছি, কিন্তু এটা ভালো দিকটা আমরা কতজন নিচ্ছি, এটার অনেক ভালো দিক আছে। সো এআইকে যেন আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করি, আমরা যে আইডিয়েশন করতে চাই সেই আইডিয়েশনের বেসিক থট প্রসেস নেই, বাট শেষটা যেন আমরা নিজেদের মেধা থেকে দেই, নিজেদের জ্ঞান থেকে দেই, সেটা অনেক ভালো ফল বয়ে আনবে। ঠিক আছে, সো প্রযুক্তির ভালো এবং খারাপ দিক নির্ণয় করতে জানতে হবে এবং শেষ কথা হচ্ছে তার নিজের কানেক্টিভিটি বাড়াতে হবে, অর্থাৎ যেখানে সে কাজ করতে চায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি স্টুডেন্টদের জন্য, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটাই কিন্তু একটা স্টুডেন্টকে লেখাপড়ার পাশাপাশি বড় হতে সাহায্য করে। এক্সট্রা কারিকুলারের সাথে থাকা, সংগঠনের সাথে থাকা, সেখানে তার সাংগঠনিক ক্যাপাবিলিটি ডেভেলপ করে। খেলাধুলার সাথে থাকতে পারলে এখানেও তার কিন্তু একটা টিম মেম্বারশিপ, বিং আ পার্ট অফ দ্য টিম ভবিষ্যতে কর্মক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। সো টিমের পার্ট হতে জানতে হবে। সো টিমের পার্ট হওয়া, কীভাবে টিমের পার্ট হতে হয় সেটা ডেভেলপ করা, কালচারাল ফ্যাটার্নিটির সাথে থাকলে সেই মেধাটা ডেভেলপ করা, বিতর্কের সাথে থাকলে সেটা ডেভেলপ করা। সো নিজেকে ওভারঅল এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে সো দ্যাট কর্পোরেট ওয়ার্ল্ড ইজ নট এ ইজি প্লেস টু সার্ভাইভ। যখন এই জীবন যুদ্ধে সে চলে আসবে সে যেন সার্ভাইভ করতে পারে, তার সেলফ ডেভেলপমেন্ট, তার নলেজ ডেভেলপমেন্ট থ্রু অ্যাক্টিভিটি এবং তার পার্সোনাল আদার ডেভেলপমেন্ট, আদার স্কিলস, যেটা তাকে অ্যাকচুয়ালি একদম প্রপারলি রেডি করবে ফর ফিউচার ক্যারিয়ার। এক্স্যাক্টলি। সো যারা কিনা আজকের শোটি দেখছেন তাদের জন্য কিন্তু খুব চমৎকার কিছু হ্যাকস কিন্তু ভাইয়া বলে দিলেন। আমি ভাইয়াকে যখন জিজ্ঞেস করলাম, ভাইয়া কিন্তু ওভারঅল এভরিথিং আসলে কাভার করে ফেলছেন। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই। এবং ভাই আপনার কাছে যেতে চাই, যেহেতু পিআর অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রি আমাদের এখানে আমরা নতুনই বলা যায়, মানে তার কারণটা হচ্ছে যে একটা সময় আমরা আসলে পিআর বলতে যা বুঝতাম, আর এখন আসলে পিআরের যে ডাইভার্সিফাইড জায়গাগুলো এসেছে, পাবলিক রিলেশন বলি বা মিডিয়া ইন্ডাস্ট্রি যতটা চেঞ্জেস এসেছে, একটা সময় আমরা মিডিয়াকে ক্যারিয়ার হিসেবে নিতে মানে এখনও ভাবে, কিন্তু একটা সময় আমরা কল্পনাও করতে পারতাম না অনেকে, বা ওইটা ফ্যামিলি থেকে হোক বা আদার্স অন্যান্য জায়গা থেকে হোক, আমাদের একটা ব্যারিয়ার ছিল। কিন্তু এখন কি সেই ব্যারিয়ারটুকু আছে কি না, বা যদি না থেকে থাকে, যারা আমরা মিডিয়াতে ক্যারিয়ার করতে চাই, পিআর ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চাই, তারা আসলে কিভাবে স্টার্টিংটুকু করব, এইটা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। প্রশ্নের বিপরীতে একটা প্রশ্ন করি। ডিজিটাল যে ক্যারিয়ার হিসেবে নেবেন, এক্স্যাক্টলি 2016 সালের আগে বাংলাদেশে কতজন চিন্তা করেছে? আমি যদি বলি যে মানে আমার সারাউন্ডিংসে কেউ চিন্তা করেনি। 2021-22 পোস্ট কোভিড এরাতে এই পার্সেন্টেজটা বেড়েছে না? অনেক বেড়েছে, একটা ড্রাস্টিক শিফট আমরা দেখেছি। ঠিক আছে, বিকজ অ্যাকচুয়ালি 2016-17 পর থেকে বাংলাদেশের ডিজিটাল এরাটা মুভ করেছে, এরপর আমরা এসছি এবং তারপরে হচ্ছে কোভিড আমাদেরকে কিন্তু কয়েক ধাপ এগিয়ে দিয়েছে এবং এখন কিন্তু খুব অল্প সময় এটাকে আমরা ক্যারিয়ার হিসেবে দেখতে পাই। একদম, এটা একটা এক্সাম্পল। এবার চলে আসি পিআরে। পিআর সবসময় ছিল, অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে এবং এটার ফর্ম খুব বেশি চেঞ্জ হয়নি। বিকজ পিআর হচ্ছে হাউ ইউ রিলেট, হাউ ইউ লাইক গেট কানেক্ট উইথ ইয়োর কাস্টমার in such a way they believe it. So PR এর যদি এক্সাম্পল আমি বলি,
স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের একটা বড় জায়গা পিআর নিয়ে আছে, বিকজ আমরা কিন্তু একটা ব্যক্তি থেকে শুরু করে একটা ব্র্যান্ডের পার্সোনা, সে কিভাবে দেখবে, কি মেসেজ ক্রাফট করবে, বিকজ পিআর যে মেসেজ ক্রাফট করে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সবাই দেখে। পিআরের এক্সাম্পল যদি বলি, স্ট্র্যাটেজিক পিআরের এই খেলাটা কিন্তু আপনারা দেখবেন যখন ইউএস প্রেসিডেন্ট ইলেকশন হয়, ইটস আ লং টার্ম স্ট্র্যাটেজিক পিআর এক্সিকিউশন। সো আপনি যদি বলেন কত বড় এই ইন্ডাস্ট্রি, এইটার এক্সাম্পল প্রতিটা দেশে আছে, এবং সরকার থেকে শুরু করে, প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে এই যে জার্নিটা আমরা দেখি কিভাবে আসে, এই পুরোটা কিন্তু পিআরের খেলা। এটা আমরা হয়তো জানি না, কারণ হয়তো এই ইন্ডাস্ট্রিটার নামটা আমরা ঠিকমতো শুনিনি, কিন্তু এটা আগেও ছিল এটা, এবং এটা অনেক রিচ একটা জায়গা যেখানে কিন্তু আপনাকে ওভারঅল নলেজ নিয়ে জানতে হবে যে মানুষের কাছে খবর কোন কোন মাধ্যমে পৌঁছায়, যতগুলো প্রিন্ট অর্থাৎ পত্রিকার মাধ্যমে পৌঁছায়, টেলিভিশন চ্যানেলে পৌঁছায়, এখন ডিজিটাল মিডিয়ামগুলো দিয়ে পৌঁছাচ্ছে। তার মানে যতগুলো জায়গা থেকে মানুষ এগুলো জানতে পারে, তার প্রত্যেকটা জায়গাতে পিআর আছে। সো দ্যাট ইজ দ্য রিলেশনশিপ আমরা দেখি। এবং এখানে হচ্ছে ইভেন আপনি যদি কারোর সাথে কোনো স্ট্র্যাটেজিক মিটিংয়েও যান, ওখানে আপনার কি বলা উচিত, হোয়াট আর ইউর টকিং পয়েন্টস, হোয়াট আর ইউর ডিসকাশন পয়েন্টস, হোয়াট আর ইউর শর্ট ডিসকাশন পয়েন্টস, হোয়াট আর ইউর লং ডিসকাশন পয়েন্টস, প্রত্যেকটা। সো আপনার ভিশনের সাথে, আপনার স্ট্র্যাটেজির সাথে মিল রেখে এটাকে পুরো ক্রাফটিংয়ের দায়িত্বটা কিন্তু পিআরের যারা প্রফেশনালস আছে। সো আপনি কি মেসেজ ক্রাফট করবেন, আপনার ব্র্যান্ড কি মেসেজ দিতে চায়, আপনি ব্যক্তিগতভাবে কি মেসেজ দিতে চান, এখান থেকে চলে আসে কি হতো আপনার রেপুটেশন ম্যানেজমেন্ট, আপনি কিভাবে নিজের রেপুটেশনকে বড় করতে চান। যখন ইলেকশন আসে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখি। বাংলাদেশে তো আমরা এটা অনেক পিছনে চলে যেতে হবে, বাট এই কিছুদিন আগে ইউএস প্রেসিডেন্ট ইলেকশন হলো, ওখানে কিন্তু দেখলেন যে তাদের কারিশমা থেকে শুরু করে, তাদের অ্যাচিভমেন্ট থেকে শুরু করে কিভাবে প্রত্যেকটা জিনিস একটা একটা ধাপে চলে আসে। এখন আপনি যদি সেলিব্রিটি দিকে তাকান, যদি মানে হলিউডের দিকে তাকান, সেলিব্রিটিরা কীভাবে একটা মুভি রিলিজের আগে তারা ক্যাম্পেইনগুলো করে। সো আমরা কিন্তু ক্যাম্পেইনগুলো দেখি, কিছুটা তারা ইন্টারভিউজ দেয়, কিছু প্রিন্টে আসে, কিছু টিভিতে আসে, কিছু ডিজিটালে যায়। এই পুরো জিনিসে পিআর প্রত্যেকটা স্টেপে জড়িত, বিকজ কোন মিডিয়ামে আমি যাচ্ছি সেখানে প্রথমে আমি কী মেসেজটা দিচ্ছি, তারপরে আমি কোন মিডিয়ামে যাচ্ছি, মানুষ কি কথাটা শুনছে, তারপর আমি কিভাবে এটাকে হাইপ আপ করছি, আমি কিভাবে বড় করছি এটাকে। সো ব্যক্তি থেকে প্রতিষ্ঠান প্রত্যেকের এই স্টেপ বাই স্টেপ জার্নি, তার মেসেজিং, তার স্ট্র্যাটেজি, এই পুরো জিনিসটার ব্যাক এন্ডে পুরো মেকানিজমটাই হচ্ছে একটা পিআর প্রফেশনাল করে থাকে। সো আপনি যা দেখি, যা পড়ি, যা শুনি, এক্সেপ্ট অ্যাডভার্টাইজমেন্ট, এই বাকি যে পুরো জিনিসটা, ইভেন অনেক ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ক্লোজলি অ্যাসোসিয়েটেড মেসেজের সাথে। সো এই পুরো জিনিসটার ক্ষেত্রে পিআর একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সো এখানে যদি আসতে হয়, কাজ করতে হয়, নিজের চোখ কান খোলা রাখা, ডিজিটাল মিডিয়া নিজের স্ক্রিন খোলা রাখা, এটা আপনার মোবাইল স্ক্রিন থেকে শুরু করে আপনার ল্যাপটপ, ডেস্কটপ স্ক্রিন যাই বলি না কেন, অর্থাৎ আপনাকে জানতে হবে, ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে। আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন, সেটা যদি কোনো ব্র্যান্ড হয় তাহলে ব্র্যান্ডের এসেন্স জানতে হবে, ব্র্যান্ডের মেসেজ জানতে হবে, ব্র্যান্ডের মার্কেট জানতে হবে, ব্র্যান্ডের কনজিউমার জানতে হবে, কি বলতে চায় ব্র্যান্ড, সেটাকে অ্যাসোসিয়েট করে কিনা, কোন কোন মিডিয়াম তারা দেখে, কোন কোন মিডিয়াম তাদেরকে রিচ করা যায়, কোন মিডিয়ামে কোন ধরনের সংবাদ দিলে অথবা কী ধরনের মেসেজ দিলে সেটা সরাসরি তার টার্গেট অডিয়েন্সকে কানেক্ট করবে। দিজ আর ভেরি ওয়ান্ডারফুল থিং, ইন্টারেস্টিং থিং। সো এই জিনিসগুলো জানা। সো কারো যদি সৃজনশীলতার ইচ্ছা থাকে এবং সে যদি নিজেকে এভাবে প্রকাশ করতে পারে, এই স্ট্র্যাটেজিগুলোতে নিজেকে অ্যাটাচ করতে পারে, সে ডেফিনেটলি এখানে কাজ করতে পারে। একদম। সো থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা কিন্তু গল্পে গল্পে অনেকগুলো জিনিস আসলে জেনে গেলাম। আমরা পিআর ইন্ডাস্ট্রি নিয়ে আমরা জানলাম, আমরা ভাইয়ার স্ট্রাগলিং সময়গুলো থেকে স্টার্ট করে একদম স্টার্টিংটা কিভাবে হয়েছে সেই স্টার্টিংটা নিয়ে আমরা জেনেছি। সো অনেকগুলো এক্সপিরিয়েন্স, তো আমরা আসলে এই স্বল্প আড্ডায় হয়তো অনেক কিছু জানবো না, কিন্তু আমরা অনেক এসেন্স আমরা পাবো, লাইফের যে এসেন্সগুলো আসলে আমাদের দরকার হয় প্রত্যেকের। সো আমরা ছোট করে আমরা সেগুলো হয়তো জানতে পারবো। ভাই, আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে মোটামুটি। সো সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন যে জীবনের মানেটা আসলে আপনার কাছে কিরকম?
প্রথমত। আর দ্বিতীয় এবং সর্বশেষ যে প্রশ্ন, আপনার তো একটা দীর্ঘ সময় আপনি এই ইন্ডাস্ট্রিতে দিয়েছেন এবং কাজের পেছনে দিয়েছেন। সো মনে হয় না যে আফটার 10 ইয়ার্স পরে নিজেকে এই জায়গাতে এখন দেখতে চাচ্ছি? কেননা একটা সময় আপনি হয়তো আহ, নিজে কাজগুলো করেছেন, একটা বড় সময় আপনি টিমকে লিড দিয়েছেন। এখন মানে স্টেবিলিটির যে জায়গা, সেই স্টেবিলিটির জায়গায় কি পৌঁছেছেন, নাকি মনে হচ্ছে যে না আফটার 10 ইয়ার্স পরে সেই জায়গাটায় আমি যাব? সো প্রশ্ন দুটো আপনি আপনার মতো করে উত্তর দিতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আমি খুব অল্প সময় কাজ করেছি, আমি আরও দীর্ঘদিন কাজ করতে চাই। ওকে। আমি যা অ্যাচিভ করতে চেয়েছি সেটা এখন অনেক দূর, বিকজ আমি সবসময় ইউথদেরকে নিয়ে কাজ করেছি। এটা নতুন যারা এসছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি আমি অ্যালামনিতে অ্যাসোসিয়েট হয়েছি এবং পাশ করার 20 বছর ইনফ্যাক্ট পার হয়ে গেছে। এই 20 বছরে যতগুলো নতুন ব্যাচ এসছে, যারা ছাত্র এসছে অ্যালামনের মাধ্যমে, আমরা প্রত্যেকের সাথে কানেক্টেড। সো আমি অলওয়েজ নতুনদের কাছ থেকে শেখার চেষ্টা করি। আর সো এখন অনেক কিছু দেয়া বাকি আছে ইন্ডাস্ট্রিকে, কিন্তু দিতে হলে নিজেকে জানতে হয়। সো সেলফ ডেভেলপমেন্টের একটা জায়গা, যেটা আমি এখনও ইনফ্যাক্ট বিশ্বাস করি এবং করেও যাচ্ছি। সো আই এম স্টিং ইন লার্নিং প্রসেস থ্রু সেলফ ডেভেলপমেন্ট, থ্রু এডুকেশন। সো আমি এই জন্য দেশের বাইরেও আমার এডুকেশন পারসু করছি, একই সাথে যেন আমি দুটো কন্টিনিউ করতে পারি। বিকজ আমি যখনই নিজেকে ডেভেলপ করতে পারবো, তখনই আমি ডেভেলপ কোনো মেসেজ নিয়ে আমি আবার ইয়াংদের কাছে ব্যাক করতে পারবো, ইন্ডাস্ট্রির কাছে ব্যাক করতে পারবো। সো আমার সেলফ লার্নিং প্রসেস এখনও চালু আছে, যেটা আমি এখনও করছি। দেশের বাইরে আমি আমার লেখাপড়ার চেষ্টাও করছি, একই সাথে আমি কাজও লেখাপড়া করছি, যেটা আমার সেলফ ডেভেলপমেন্টের পার্ট। আর যদি আমি আমার গোল বলি, আমি চাই এই দেশের ইউথকে নিয়ে কাজ করতে, ভবিষ্যতে এরা যেন মাথা উঁচু করে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারে এবং 5 বছর পরে যেই ল্যান্ডস্কেপটায় থাকবো আমরা অটোমেশন এবং ডিজিটালাইজেশনের, সেটার সাথে আমি লাস্ট মাইল পর্যন্ত ইউথকে কানেক্ট করতে চাই, সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে। সো এই একটা লক্ষ্য নিয়ে আমি আগাতে চাই এবং এই ইউথকে, যেহেতু মার্কেটিং নিয়ে আমি কাজ করি, সো এইটার নলেজ শেয়ারিং আমার সংগঠনে যেখানে আমি আছি এমআইবি, আমি ব্যক্তিগতভাবে যেখানে আছি এবং আমি যেখানে যেতে চাই, সেই পুরোটা জার্নির সাথে মার্কেটিংয়ের কন্টেম্পোরারি নলেজ শেয়ারিং, তাদের সেলফ ডেভেলপমেন্ট এবং লাস্ট মাইল ইউথকে কানেক্ট করে নেক্সট বাংলাদেশ যেদিকে আমরা নিয়ে যাব, অ্যাটলিস্ট আমাদের এই সেক্টরে, সেটা নিয়ে আমি কন্টিনিউয়াসলি কাজ করার চেষ্টা করতে চাই। কতটুকু করতে পারবো সেটা সময় বলে দিবে, বাট আমি বলবো যে আমার যাত্রা এখনও, আমার কাজ এখনও অনেক করা বাকি এবং সেই লক্ষ্যে আমি একটা একটা করে স্টেপ আগাচ্ছি। যদি মহান আল্লাহ তাআলার, আমি মানে ওনার অবশ্যই, মানে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না বিং আ মুসলিম। সো সেই বিশ্বাস রেখে এবং আমার যারা সতীর্থ আছে যারা ইন্ডাস্ট্রিতে, তাদের প্রত্যেকের সহযোগিতা পাই, সেই সহযোগিতা, নিজের ছোট কিছু যোগ্যতা, সব কিছু মিলে সামনে এখন অনেক রাস্তা হাঁটা বাকি, সেই রাস্তায় হাঁটতে চাই। অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের প্রত্যেকটা কথা আপনার একদম লার্নিং থেকে স্টার্ট করে কিভাবে আসলে আপনার মানে গ্রোথের যে জার্নিটুকু, সেই গ্রোথের জার্নিটুকু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। এবং যারা আজকের এই শো দেখছিলেন, আমাদের কর্পোরেট টক শোর আজকের এই পর্বে, আমি জানি না আপনারা কতখানি রিলেট করতে পেরেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রত্যেকের আসলে এই টক শোটি হওয়ার পরবর্তীতে তার বিভিন্ন যেই থট প্রসেস, যে থিঙ্কিং প্রসেস, সেই থিঙ্কিং প্রসেস হয়তো পরিবর্তনটুকু আসবে। এবং যেই পরিবর্তনটুকুর কথাগুলো বলছি, সেখানে দাঁড়িয়ে বলতে চাই যে কর্পোরেটে যারা আমাদেরকে পথ দেখাচ্ছেন, তারা কিন্তু সবসময় নিজেদের যে হাম্বলনেস, নিজেদেরকে এই যে জার্নিটুকু, এই জার্নিটুকুকে নিয়ে আসার পেছনের যে গল্পগুলো, এই গল্পগুলোতে আমরা দেখি যে তারা কতটা অমায়িক ছিলেন এবং তারা বিনয়ী থেকে আসলে এই যাত্রাগুলোকে আরও বেশি প্রশস্ত করেছেন। তো আমরা চাইবো যে আসলে পরবর্তী যেই জার্নিটুকু আমাদের সবার সামনেই আছে, সেই জার্নিটুকু যাতে চমৎকারভাবে আমরা এভাবেই পালন করে যাই এবং যার যার জায়গা থেকে অনেস্ট থেকে আমরা যাতে এই কাজগুলো, এই রেসপন্সিবিলিটিগুলো আমরা যাতে ফুলফিল করতে পারি। তো অনেক বেশি ধন্যবাদ আশিক ভাই, আমাদেরকে এই আপনার এত ব্যস্ত সময়ের মাঝখান থেকে আমাদের জন্য, এক্সিলেন্স বাংলাদেশের জন্য আপনি সময় বের করেছেন। এবং একটু জানতে চাইবো এক্সিলেন্স বাংলাদেশের যেই জার্নিটুকু, এবং আপনি আমাদের একদম অনেক আগে থেকেই আমাদের সাথে যুক্ত এবং আমাদেরকে, আমরা যদি বলি ওয়েল উইশার,
সেই ওয়েল উইশারের উপরে থেকেও যদি কিছু থাকে সেখান থেকে আপনি আমাদেরকে সাপোর্ট করেন। সো এক্সেলেন্স বাংলাদেশের সারা বাংলাদেশে প্রায় 75টি ক্যাম্পাস টিম রয়েছে। সেই ক্যাম্পাস টিমগুলোতে আমাদের টিম কাজ করছে, যারা প্রতিনিয়ত স্কিল ডেভেলপমেন্টমূলক বিভিন্ন কাজগুলো করছে। আমরা জব ফেয়ারের পাশাপাশি বিভিন্নভাবে ক্যারিয়ার সামিট আয়োজন করছি, তারই একটি অংশ হিসেবে আমাদের এই কর্পোরেট টক শো। তো আমাদের সারা বাংলাদেশে যারা আছে, যারা শিক্ষার্থী যারা বেসিক্যালি, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এবং তার পরবর্তীতে আমাদের আয়োজনটুকু শেষ করছি। আমি সবসময় বলি এক্সেলেন্স বাংলাদেশ খুব চমৎকার কাজ করছে। যারা এটা শুরু করেছে, এ ধরনের কাজ আমরা করার চিন্তা করেছিলাম কিন্তু আমরা করতে পারিনি, প্রতিবন্ধকতা ছিল। বাট এক্সেলেন্স বাংলাদেশ যারা শুরু করেছে তারা সমস্ত প্রতিবন্ধককে পার করে, সমস্ত অবস্টাকেল পার করে তারা এত চমৎকারভাবে গেছে। 75টি ইউনিভার্সিটিতে প্রেজেন্স ইজ নট আ ম্যাটার অফ জোক। সো আমি মানে অন্তরে অন্তঃস্থল থেকে এক্সেলেন্স বাংলাদেশের সাথে জড়িত তাদের প্রত্যেককে আমি সাধুবাদ জানাই। অবশ্যই অনেক বড় প্রশংসার দাবিদার এবং ওয়ান্ডারফুল কাজ হচ্ছে। এবং এই ইউথকে যারা নেক্সট জেনারেশন মার্কেটে আসবে এবং যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে সংঘবদ্ধ করে তাদেরকে গড়ার কাজ এক্সেলেন্স বাংলাদেশ করছে। সো এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। এক্সেলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে যারা এবং প্রত্যেকটা কর্মী যারা প্রত্যেকটা ইউনিভার্সিটির সদস্য হিসেবে এখানে অ্যাসোসিয়েটেড আছে, তারা প্রত্যেকে কিন্তু একটা পজিটিভ মেসেজ এই ইউথকে পৌঁছে দিচ্ছে। সো আমি আন্তরিকভাবে তাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই এবং আমি চেষ্টা করব এক্সেলেন্স বাংলাদেশের এই জার্নির সাথে ছিলাম আমি এবং সামনেও যদি থাকতে পারে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। আর একই সাথে এখানে আসার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি এক্সেলেন্স বাংলাদেশ এবং বাংলাদেশের খবরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং এত চমৎকারভাবে এই যে আপনারা যে আয়োজনটাও করেছেন, তার মানে আপনারা কিন্তু ব্রিজটা কানেক্ট করছেন যে আমাদের সাথে যারা আপনাদের যারা সদস্য আছে এবং আপনাদের যারা ফলোয়ার্স আছে তাদেরকে কিন্তু আপনারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করছেন। এটাও কিন্তু অনেক চমৎকার একটা উদ্যোগ। সে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং এখানে আমি যে আসতে পারবো সেটা যোগ্য মনে করার জন্য আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এক্সেলেন্স বাংলাদেশকে এবং পুরো আয়োজনের জন্য বাংলাদেশের খবরকে এবং আপনাদের প্রত্যেকটা মেম্বারকে। বেনজির আবরা, যার কথা না বলেই না, চমৎকার একজন মানুষ এবং আমি দোয়া করি উনি যেন এই সাংগঠনিক দক্ষতার সাথে আরও অনেক দূর আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারেন এবং আপনাদের এই এক্সেলেন্স বাংলাদেশ আরও অনেক বেশি সাফল্য নিয়ে আসুক ভালো ভালো গঠনমূলক কাজের মাধ্যমে। সেই শুভকামনা থাকবে। অনেক বেশি ধন্যবাদ। আমরা এই গঠনমূলক কাজগুলোই করতে চাই এবং পজিটিভিটির যেই চর্চাটুকু নিয়ে আমরা এক্সেলেন্স বাংলাদেশ এগিয়ে যাচ্ছি, সেই যাত্রাটুকু অব্যাহত থাকুক। 7 বছর শেষ করে 8 বছরে পা দিল এক্সেলেন্স বাংলাদেশ এবং পাশাপাশি কর্পোরেট টকশোর আজকের এই পর্বটি খুবই স্পেশাল। যারা দেখেছেন বা দেখবেন তারা অবশ্যই কিন্তু জানাবেন কেমন লেগেছে। আগামী সপ্তাহে আমরা হাজির হব আরেকটি কর্পোরেট টকশো নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।